প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে আমরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এটা শিখতে থাকব। আচ্ছা, বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বারস। আচ্ছা, তো আমরা প্রথমে একটু পড়তে পড়তেই আমরা শিখতে থাকবো এবং বুঝতে থাকবো যে বাস্তব সংখ্যা বিষয়টা অ্যাকচুয়ালি কি। সংখ্যার ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতোই প্রাচীন। পরিমাণকে প্রতীক দিয়ে সংখ্যা আকারে প্রকাশ করার পদ্ধতি থেকে গণিতের উৎপত্তি, তাই তো? পরিমাণকে প্রতীক দিয়ে, যেমন তোমার কাছে কয়টা আছে? একটা। কিভাবে বুঝবো একটা? লিখে তো পাঠাইতে হবে। তো প্রথমে এভাবে প্রতীক দিল, তাই না? একের প্রতীক এইটা, মানে একটা যদি জিনিস থাকে। দুইটা যদি জিনিস থাকে সেক্ষেত্রে দুইয়ের প্রতীক এইটা। তারপরে তিনটা যদি জিনিস থাকে সেক্ষেত্রে তিনের প্রতীক হবে এইটা, এই প্রতীকটা দ্বারা তিন বুঝাবে। চারটা যদি কোনো একটা জিনিস থাকে সেক্ষেত্রে তার প্রতীক হবে এইটা। এভাবেই তো সংখ্যার শুরু, তাই না? এই প্রতীকগুলো দেখলেই আমরা বুঝতে পারি যে সেটা কত, তাই না? এই প্রতীকটা যদি দেখতাম তাহলে বুঝতে পারতাম যে এটা 3, তাই তো? সেটাই বুঝাইছে। আচ্ছা, এরপরে বলছি কি, গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে প্রাচীন মিশরের পুরোহিত সম্প্রদায়ের অনুশীলনের মাধ্যমে গণিতের আনুষ্ঠানিক অভিষেক ঘটে। তাই বলা যায় সংখ্যাভিত্তিক গণিতের সৃষ্টি যীশু খ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর পূর্বে। এরপর নানা জাতি ও সভ্যতার হাত ঘুরে সংখ্যা ও সংখ্যারীতি অধুনা একটি সার্বজনীন রূপ ধারণ করেছে। পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন। অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র 450 টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে। তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার। বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে, অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে। স্বাভাবিক সংখ্যার গণনার প্রয়োজনে প্রাচীন ভারতবর্ষের গণিতবিদ সর্বপ্রথম 0 ও 10 ভিত্তিক স্থানীয় মান পদ্ধতির প্রচলন করেন, যা সংখ্যা বর্ণনায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। পরে ভারতীয় ও চীনা গণিতবিদ 0, ঋণাত্মক, বাস্তব, পূর্ণ ও ভগ্নাংশের ধারণার বিস্তৃতি ঘটান, যা মধ্যযুগে আরবীয় গণিতবিদগণ ভিত্তি হিসেবে গ্রহণ করেন। দশমিক ভগ্নাংশের সাহায্যে সংখ্যা প্রকাশের কৃতিত্ব মধ্যপ্রাচ্যের মুসলিম গণিতবিদদের বলে মনে করা হয়। তাহলে দশমিক ভগ্নাংশের সাহায্যে সংখ্যা প্রকাশের কৃতিত্ব কাদের? মধ্যপ্রাচ্যের মুসলিম গণিতবিদদের। আবার তারাই একাদশ শতাব্দীতে সর্বপ্রথম বীজগণিতীয় দ্বিঘাত সমীকরণের সমাধান হিসেবে বর্গমূল আকারে অমূলদ সংখ্যার প্রবর্তন করেন। ইতিহাসবিদদের ধারণা, খ্রিস্টপূর্ব 500 অব্দের কাছাকাছি গ্রিক দার্শনিকরাও জ্যামিতিক অঙ্কনের প্রয়োজনে অমূলদ সংখ্যা, বিশেষ করে 2 বর্গমূলের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। আচ্ছা, 19বিংশ শতাব্দীতে ইউরোপীয় গণিতবিদগণ বাস্তব সংখ্যাকে প্রণালীবদ্ধ করে পূর্ণতা দান করেন। দৈনন্দিন প্রয়োজনে বাস্তব সংখ্যা সম্বন্ধে শিক্ষার্থীদের সুস্পষ্ট জ্ঞান থাকা প্রয়োজন। এই অধ্যায়ে বাস্তব সংখ্যা বিষয়ে সামগ্রিক আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে গণিত বুঝতে হলে সবার আগে বুঝতে হবে বাস্তব সংখ্যা, তাই তো? এই অধ্যায়টা আসলে এতটাই গুরুত্বপূর্ণ যে এই অধ্যায়টা যদি বুঝতে পারো তাহলে তোমার কাছে ম্যাথ অনেক সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। এরপরে আমরা আসছি বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বার। আচ্ছা,
প্রথমেই বাস্তব সংখ্যাকে একটা শ্রেণীবিন্যাস হবে কি স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা, 2 3 5 7 ইত্যাদি মৌলিক সংখ্যা এবং 4 6 8 9 ইত্যাদি যৌগিক সংখ্যা। দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে সহমৌলিক সংখ্যা কাকে বলা হয়? উত্তর হবে দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। যেমন 6 ও 35 পরস্পরের সহমৌলিক, কারণ কি 6 এবং 35 দুইজনেরই গসাগু 1। আচ্ছা, এরপরে বলছি কি পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ মাইনাস যত সংখ্যা আছে, -3 2 1 0 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা জিনিসটা কি? আসলে যে সংখ্যাটা ভগ্নাংশ না বা দশমিক না সেগুলোই পূর্ণ সংখ্যা। এখন তোমাকে যদি একটা সংখ্যা দেয়া হয়, মনে করো 2/4, এর অর্থ দাঁড়াবে কত? 0.5। একই জিনিস, তাই না? এইটা কি পূর্ণ সংখ্যা? না, এটা একটা ভগ্নাংশ, তাই না? পূর্ণ সংখ্যা কি আমরা স্বাভাবিক অর্থে বুঝি কি 1 2 3 4 5 6 এভাবে করতে করতে যত সংখ্যা আসবে সেগুলো পূর্ণ সংখ্যা। আবার একইভাবে যদি এর পিছনে একটা মাইনাস চিহ্ন বসাই দাও সেগুলোও কিন্তু এক একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হবে না কোনগুলো? যেগুলো ভগ্নাংশ বা মনে করো 8.39, এটা কোনো পূর্ণ সংখ্যা হবে না। অথবা মনে করো 10/3, এটাও কোনো পূর্ণ সংখ্যা হবে না। বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা, এরপরে বলছি কি ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যার ঠিক বিপরীত হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। p/q আকারে কোন সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে ভগ্নাংশ সংখ্যা বলা হয়। যেমন, কিন্তু এখানে শর্ত হচ্ছে কিউ শূন্য হতে পারবে না। কিউ এটা হচ্ছে অসমান, ঠিক আছে, নট ইকুয়াল 0। এটাকে ইংলিশে বলে, এই চিহ্নটাকে বলা হয় নট ইকুয়াল। কিউ নট ইকুয়াল 0 আর কি কিউ নট ইকুয়াল 1। এই যে কিউটা 0 এবং 1 হতে পারবে না। বুঝতে পারছো? এবং কিউ দ্বারা পি কে নিঃশ্বাসে বিভাজ্য নয়, তাই তো? এবং কিউ দ্বারা পি কে যদি নিঃশ্বাসে বিভাজ্য হয়ে যায় তাহলে তো হবে না। সেটা আবার কি? সেটা হচ্ছে, মনে করো নিঃশ্বাসে বিভাজ্য কাকে বলে? তুমি কিন্তু চাইলেই 4 কে 2 দ্বারা ভাগ করতে পারো। উত্তর হবে কত বলো তো? 4 কে 2 ভাগ করলে 2 হবে। তাহলে এটা কি কোনো ভগ্নাংশ? না, কারণ এটা নিঃশ্বাসে বিভাজ্য হয়ে গেছে, এটাও হবে না। সেটাই বলছে। আচ্ছা, যেমন 1/2, এটার ফল আসবে কত? 0.5, এটা একটা ভগ্নাংশ। 3/2, এটাও ভগ্নাংশ। -5/3 ভগ্নাংশ। 4/6 ভগ্নাংশ। এগুলো সবই ইত্যাদি সাধারণ ভগ্নাংশ সংখ্যা। কোন সাধারণ ভগ্নাংশ p/q এর ক্ষেত্রে p যদি q এর চেয়ে ছোট হয় বা q যদি p এর চেয়ে বড় হয় তাহলে ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ। p যদি q এর চেয়ে বড় হয়, চলো p q এর চেয়ে বড় এমন একটা ভগ্নাংশ দেখি। এই যে ভগ্নাংশটা, তাই না? এই ভগ্নাংশটায় উপরেরটাকে যদি আমরা p ধরি, নিচেরটাকে যদি q ধরি, তাহলে p কিন্তু, আচ্ছা দুঃখিত, এখানে এটা তো অপ্রকৃত হবে। আচ্ছা, এইটা তোমাকে p ছোট হইতে হবে। দেখছো, এই যে লেজের দিক সবসময় ছোট থাকে না, মানুষের চিকুন হইতে হইতে যায় না? তাহলে এই দিক ছোট আর এই দিক কি বড়, কারণ এই দিকে দুইটা মাথা আছে, তাই না? তাহলে p তো ছোট, তো p কোনটা? এইটা যদি ছোট হয় এবং এইটা যদি বড় হয় তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তাই তো? আচ্ছা, এটা মুছে এটাকে আমরা একটু অন্য কালি দিয়ে দেই, তাহলে বুঝতে পারবা ওই পাশেরটা ছিল প্রকৃত এবং এই পাশেরটা অপ্রকৃত। কারণ কি, এইটার p বড় এবং q ছোট, আর এইটার p ছোট, q বড়। বুঝতে পারছো? তাহলে p যদি, মানে উপরের সংখ্যাটা, বুঝতে পারছো,
লব আর হর মনে আছে তো, দুধের হর উপরে থাকে, অঙ্কের হর নিচে থাকে। তো লব যদি হরের চেয়ে ছোট হয় তাহলেই সেটা প্রকৃত ভগ্নাংশ। এবং পি যদি কিউ এর চেয়ে বড় হয়, এবার যদি পি বড় হয়, যেমন এইটা, এই যে দেখাইছিলাম 3/2, পি বড় মানে কি 3 বড় এবং 2 ছোট, ফলে ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। ক্লিয়ার? তাহলে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ চিনবে তো? চলো একটু সাদা সাদা ক্যানভাসের দিকে যাই। যদি তোমাকে দেয় এরকম একটা সংখ্যা, যেমন 5/2, আর একটা দিল 3/7, এখন বলো কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত? প্রকৃত হইতে হইলে তোমাকে কি করতে হবে? পি ছোট হইতে হবে, কিউ বড় হইতে হবে। পি কোনটা? পি হচ্ছে উপরেরটা আর কিউ হচ্ছে নিচেরটা। যেটার পি বড় এবং কিউ ছোট সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তাই তো? যেটা পি বড় এবং কিউ ছোট সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যেমন এইটার পি মানে 5 বড় আর নিচেরটা ছোট, কিউ ছোট, সেটা হচ্ছে অপ্রকৃত। আর যেটার উপরেরটার ছোট এবং নিচেরটা বড়, অর্থাৎ পি ছোট কিউ বড়, তাহলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তাই না? এই দেখো এখানে কিন্তু সেইটা দিছিল যে পি যদি ছোট হয় মানে উপরেরটা ছোট এবং কিউ যদি বড় হয়, নিচেরটা যদি বড় হয়, তাহলেই সেটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এইখানে শর্তটা হবে কি? এখানে প্রথমটার ক্ষেত্রে কি হবে? এখানে কি এই পি 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 কি বড় না ছোট? 2 এর চেয়ে বড় না ছোট? বড়। তাহলে এই দিকে এটা মুখ করে থাকবে, P/Q, তাই তো? তাহলে এটা কি হবে? এটা কি হবে? এটা হবে অপ্রকৃত। অপ্রকৃত। আর এইটার ক্ষেত্রে কি হবে? এইটার ক্ষেত্রে দেখা গেল যে পি ছোট এবং কিউ বড়, এইটা হবে প্রকৃত ভগ্নাংশ, তাই না? আচ্ছা, এটা মনে হয় তোমরা দেখতে পাচ্ছ না, দুঃখিত। এটা হবে প্রকৃত ভগ্নাংশ। বুঝতে পারছো? কোনটার ক্ষেত্রে? এইটার ক্ষেত্রে। আর এইটার ক্ষেত্রে এটা হচ্ছে অপ্রকৃত। ক্লিয়ার? অঙ্ক এভাবেই একটু ধীরে সুস্থে ধীরে ধীরে মন দিয়ে বুঝতে হবে। আচ্ছা, এখানে অপ্রকৃত প্রকৃতর উদাহরণ দিয়ে বুঝাইছে, সমস্যা নাই। উপরেরটা বড় নিচেরটা ছোট হইলে সেটাই অপ্রকৃত ভগ্নাংশ, আর যদি উপরেরটা ছোট হয় নিচেরটা বড় হয় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। 1/2 হাফ এটা প্রকৃত, বাট 3/2 এটার অ্যান্সারটা 1-এর বড় হবে মোস্ট প্রবাবলি, তাই এটা অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার। ঠিক আছে, আমরা মূলদ এবং অমূলদ সংখ্যা বোঝার চেষ্টা করব। বলছে কি, P/Q আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় যখন P ও Q পূর্ণ সংখ্যা এবং Q নট ইকুয়াল 0। ঠিক আছে, যেমন এই সংখ্যাটা, তাই না? একটা P একটা Q, তো এ যদি P হয়, বলছে কি P ও Q পূর্ণ সংখ্যা, তাহলে P পূর্ণ সংখ্যা, 3 পূর্ণ সংখ্যা। 3 কি নিজে কোনো ভগ্নাংশ? না, 3 হচ্ছে নিজে একটা পূর্ণ সংখ্যা। আর কিউ ও পূর্ণ সংখ্যা হইতে হবে। এই যেমন 2 কি একটা পূর্ণ সংখ্যা না? 2 নিজে একটা পূর্ণ সংখ্যা না? এবং কিউ নট ইকুয়াল 0, এবং এই কিউটা কি 0? না, কিউটা তো 0 না, কিউটা হচ্ছে 2, কিউটা 1, কিউটা 3, কিউটা 4, তাহলে এ তো 0 না। তাহলে এইটাও কিন্তু একটা মূলদ সংখ্যা হবে। যেমন 3/1, এই যে এটা কি পূর্ণ সংখ্যা? এটাও পূর্ণ সংখ্যা। এটা কি শূন্য? না, এটা এই একটা শূন্যের অসমান, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। তারপরে কি আছে? 3/1 = 3। তারপরে কি 11/2, এটাও একটা মূলদ সংখ্যা। এর অ্যান্সারটা আসবে 5.5। 5/3 1.666, এটা সবসময় চলতেই থাকবে, পৌনঃপুনিক ইত্যাদি মূলদ সংখ্যা। যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবেও লেখা যায়। সবসময় মনে রাখবা, যে কোনো
মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবেও লেখা যায়। সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা। তাহলে অমূলদ কি, তাই না? অমূলদ কি এটাই আমরা একটু পরে বোঝার চেষ্টা করব। তা আমরা যত ধরনের ভগ্নাংশ দেখি, ঠিক আছে, যেটাকে এইভাবে লেখা যায় x/y অথবা বইতে বলছে p/q, তাই তো? কিউটা সুন্দর হয়নি, আচ্ছা, p/q অথবা 5/2 অথবা 2/5, যাই দাও না কেন, 10/2, তাই না? এগুলো সবই মূলদ সংখ্যা। 3/1, এভাবে সবই মূলদ সংখ্যা। কিন্তু যদি একটা হয় এভাবে 5/0, এটা কি মূলদ হবে? না, এটা অমূলদ। কারণ কি বলছিল কিন্তু এই যে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0, কিউ কিন্তু 0 হইতে পারবে না, এটা 0 হইতে পারবে না। তাহলে এটা কি? এটা অমূলদ। মনে থাকবে তো? এটাকে লাল চিহ্ন দিয়ে দিই। আচ্ছা, সে যাই হোক, এরপরে বলছি কি, তাহলে অমূলদ সংখ্যা আর কি কি? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেমন, আচ্ছা, যেখানে দুঃখিত p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল 0, যেখানে p ও q পূর্ণ সংখ্যা আগের বারের মতোই এবং q নট ইকুয়াল 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। আচ্ছা, পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। যেমন √2, 1/4142113, এভাবে চলতেই থাকবে। এই সংখ্যাটা একটা অসীম সংখ্যা। অসীম সংখ্যা কি সেটা আমি তোমাদেরকে বুঝাবো। √3 এটা একটা অসীম সংখ্যা, √5/2 এটাও একটা অসীম সংখ্যা, ইত্যাদি অমূলদ সংখ্যা। কোনো অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায় না। বুঝতে পারছো? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, আগেরটাতে তো p/q আকারে প্রকাশ করা গেছে, এই যে p/q আকারে কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলে, কিন্তু এই সংখ্যাটাকে p/q আকারে প্রকাশ করা যায় না। হয় তোমাকে এখানে একটা রুট আনতে হবে, তাই না? যে √p/q, তাহলে সেইটা হবে অমূলদ সংখ্যা। কিন্তু যদি p/q থাকে তাহলে সেটা অমূলদ হবে না। আর কি? যেখানে p ও q পূর্ণ সংখ্যা হইতে হবে এবং q নট ইকুয়াল 0, এরকম ক্ষেত্রে যদি p/q আকারে কোনো সংখ্যা প্রকাশ হয়, সেটা কি মূলদ সংখ্যা? না, p/q আকারে প্রকাশ করলে সেটা হবে, দুঃখিত, সেটা কি অমূলদ সংখ্যা? আমি প্রশ্নটা এইভাবে করতে চেয়েছিলাম, উত্তর হচ্ছে না, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। p/q আকারে যেটাকে তোমার প্রকাশ করা যায়। আচ্ছা, তোমরা পাইয়ের মান জানো কয়জনে? ঠিক আছে, এরকম একটা চিহ্ন, সেটাকে বলা হয় পাই। পাই সমান সমান 3.14, তারপর 16, কিন্তু অ্যাকচুয়ালি এরকম 3.141592, এরকম একটা নাম্বার চলতেই থাকবে। এইটা কিন্তু একটা অমূলদ সংখ্যা, জানো তো তোমরা? এইটা একটা অমূলদ সংখ্যা। কারণ কি? এইটা চলতেই থাকে, আর এটা পৌনঃপুনিক কিছু আসে না। পৌনঃপুনিক কি জিনিস সেটা আমি এখনই তোমাকে বুঝাইতেছি, দাঁড়াও। পৌনঃপুনিক কি জিনিস একটু পরেই বুঝবো আমরা। যদি কোনো সংখ্যা বারবার রিপিট আসে, সেইটাকে বলা হয় পৌনঃপুনিক সংখ্যা। যেমন তোমরা যদি 1কে 3 ভাগ করো, তাহলে অ্যান্সার আসবে কত? ক্যালকুলেটর চেপে দেখতে পারো, অ্যান্সার আসবে 0.3333। এবার বেসড অন ইওর ডিভাইস অর ক্যালকুলেটর, তোমার মোবাইল বা ক্যালকুলেটরে যতগুলো ডিজিট দেখাবে সেটা তোমার ডিভাইসের ইচ্ছা, কিন্তু এভাবে শুধু 3 পাবা। ঠিক আছে, 3 চলতেই থাকবে। এখন কোনো সংখ্যা যদি বারবার রিপিট আসলে উপরে একটা ফোঁটা দিয়ে দিতে হয়, বুঝাইতে হয় যে 3 রিপিট করতে থাকবে, তাহলে সেটাই হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা। বুঝতে পারছো? আমরা পৌনঃপুনিক বুঝলাম, তো পৌনঃপুনিক আবার হওয়া যাবে না। বুঝতে পারছো? তাহলে আর সেটা অমূলদ থাকবে না। অমূলদ হইতে হইলে এমনই একটা সংখ্যা, মানে মাথা পাগল একটা সংখ্যা, যার কোনো শেষ নাই, যে
চলতেই থাকে। মনে করো 5.648152680 এভাবে চলতেই থাকবে, এর কোনো শেষ নাই। এখন দেখা যাবে কি তোমার ক্যালকুলেটর হয়তো 6480 চারটা 5.64880 এই পর্যন্ত দেখাইছে, আর এগুলো দেখায় নাই। তাই বলে কি এপাশে সংখ্যা নেই? অবশ্যই আছে। যখন এই সংখ্যাটা তুমি একটা কম্পিউটারে বের করবে তখন দেখবে যে কম্পিউটারে যতগুলো ডিজিট দেখানো যায় ততগুলো ডিজিট সে দেখাই দিছে। এরকম অনেক সংখ্যা আছে, ঠিক আছে, অনেক অ্যান্সার আসে যেগুলোর অ্যাকচুয়ালি সংখ্যার কোনো শেষ হয় না, দশমিকের পর সংখ্যা বাড়তেই থাকে। সেই জিনিসগুলোই হচ্ছে মূলত অমূলদ সংখ্যা। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা দেখব দশমিক ভগ্নাংশ সংখ্যা, ডেসিমাল ফ্র্যাকশন নাম্বার। মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন 3 তো একটা পূর্ণ সংখ্যা, আমরা সবাই জানি, কিন্তু 3-এর পরে যদি দশমিক দেই 3.0 তাহলে এটা একটা দশমিক সংখ্যা। 5/2, ঠিক আছে, এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? এটা একটা ভগ্নাংশ, আবার এটা একটা মূলদ সংখ্যা। কিন্তু এই মূলদ সংখ্যাটাকে যদি আমি ফলে প্রকাশ করি, যে 5কে যদি 2 ভাগ করা হয় তাহলে এক ভাগে পড়বে 2.5, এইটুকুকে আবার বলা হবে কি দশমিক ভগ্নাংশ সংখ্যা। বোঝা গেল? 10কে যদি 3 ভাগ করো, এই যে আমার উত্তরটার মতো, 10কে যদি 3 ভাগ করো তাহলে 3.33333 এভাবে 3 3 3 3 চলতেই থাকবে। তো যাই হোক, এটা যেহেতু দশমিক আছে, এটাও একটা দশমিক ভগ্নাংশ সংখ্যা। √3 আনসার আসছে কত? 1.732। এরপরে ঘুরে ফিরে অনেক সংখ্যা আসতে থাকবে। খেয়াল করো, এইটা একটা দশমিক ভগ্নাংশ সংখ্যা, কিন্তু এইটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। কারণ অমূলদ সংখ্যার শর্তই হচ্ছে যে প্রত্যেকবার কিছু র্যান্ডম নাম্বার, কিছু যে কোনো নাম্বার বারবার আসতে থাকবে ঘুরে ফিরে। হয়তো এখানে √3 পরে 1.732 তোমরা ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখতে পারো, তারপরে আরো হয়তো কিছু সংখ্যা আসবে। বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। এটাকে তুমি এভাবে p/q আকারে লিখতে পারবে না, অর্থাৎ এমন কোন সংখ্যার রেজাল্ট এটা হবে না। এমন কোন সংখ্যা আছে যেমন 5/4, 5/4-এর উত্তর এইটা হবে না। বুঝতে পারছো? কখনোই হবে না। এই জন্যই এগুলোকে অমূলদ সংখ্যা বলা হয়। বুঝতে পারছো? আচ্ছা, এটুকু মুছে রাখি। এরপরে কি বলছে? ইত্যাদি দশমিক ভগ্নাংশ। দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে, দেখো দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম। সসীম মানে কি? যার সীমা আছে, আর যার সীমা নাই তাকে বলা হয় অসীম। এটা হচ্ছে সসীম। সসীম মানে কি? এক সময় গিয়ে থেমে যাবে। যেমন এই যে অঙ্কটা 3.0, এটা একটা সসীম। 2.5 এটাও সসীম। মানে কি? 5-এর পরে কিন্তু আর 3 2 কিছু থাকবে না। 2.5 মানে 5কে যদি 2 ভাগ করো, 5টা জিনিসকে যদি 2 ভাগ করো তাহলে তো 2.5টা করেই পাবা ভাগে, 2.5টা করেই পাবা। এটা কিন্তু সসীম। দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে এদেরকে সসীম দশমিক ভগ্নাংশ, এবং অঙ্ক সংখ্যা অসীম হলে এদেরকে অসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। অঙ্ক সংখ্যা অসীম কোনটায়? এইটাই। আমরা জানি না যে 3.3-এর পরে কতগুলো 3 বসাবা, যতগুলোই 3 বসাও এর কোনো শেষ নাই। এইটা আবার অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক এই অমূলদ সংখ্যাটাও √3, 1.732, তারপরে কত জানি আসবে তা আমরা জানি না। এটাও কিন্তু একটা অসীম দশমিক সংখ্যা, তাই না? তাই এটাকেও বলা হবে একটা অসীম দশমিক ভগ্নাংশ। যেমন 0.52। আচ্ছা, 0.52 তো সসীম, এদেরকে অসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন 0.52 এটা তো সসীম হবে। 3.4152 ইত্যাদি, হ্যাঁ ঠিক আছে, এখানে লিখে দিয়েছে ইত্যাদি সসীম দশমিক ভগ্নাংশ, ঠিক আছে। এবং এই যে 1.333, আমি জানি না এরপরে কয়টা 3 আছে, 3 চলতেই থাকবে। এইটা কিন্তু অসীম, এর কোনো সীমা নাই। √5, এটার পরে কিছু র্যান্ডম সংখ্যা আসতে থাকবে, তারপরে হয়তো 5 আসবে, তারপরে হয়তো 2 আসবে, তারপরে হয়তো 9 আসবে, আমি জানি না কত আসবে, কিন্তু না জানলেও এটাও কিন্তু অসীম, এর কোনো শেষ নাই। তাই এটাও একটা অসীম দশমিক ভগ্নাংশ। এটা কি? এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ, তাই তো?
আবার অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর কিছু অঙ্কের পুনরাবৃত্তি হলে তাদেরকে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, এবং অঙ্কগুলোর পুনরাবৃত্তি না হলে এদেরকে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন একটা জিনিস খেয়াল করো, 122/99 এই সংখ্যাটা যদি তুমি লেখো, তোমার ক্যালকুলেটরে উত্তর আসবে 1.2323232323। এবার কি, এই যে 23 সংখ্যাটা বারবার বারবার ঘুরে ফিরে আসতেছে, বোঝা গেল? এইটা হচ্ছে অসীম আবৃত দশমিক, এটা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, তাই তো? আবৃত মানে কি, ঘুরে ফিরে একই জিনিস আসে। আবৃত মানে কি, মানে বৃত্ত কি ঘুরতে থাকে। তুমি যদি বৃত্তের এক লাইন থেকে শুরু করো, বারবার ঘুরতে থাকবা, মানে আবৃত হবা। আবৃত মানে কি, একই জিনিস বারবার ঘুরতে থাকে, সেটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। কিন্তু যদি এবং এই যে এগুলা কিন্তু র্যান্ডম নাম্বার, জানি না এরপরে কত আসবে, তাহলে এটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক। অনাবৃত মানে এগুলো একই সংখ্যা বারবার ঘুরে ফিরে আসবে না। আমি কি জানি এরপরে 1/4, তারপরের সংখ্যাটা আবার 1/4, তারপরের সংখ্যাটা আবার 1/4, এমন কিন্তু হবে না, বুঝতে পারছো? তাই এটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। এরপরে বাস্তব সংখ্যা অ্যাকচুয়ালি কাকে বলা হয় তার একটা সংজ্ঞা আছে, ঠিক আছে? আচ্ছা, এই অধ্যায়টা আমরা কতটুকু পর্যন্ত পড়াইতে পারি? আচ্ছা, এরপরে বাস্তব সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা আমরা পরবর্তী ক্লাসে শিখব।